This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। গত 9 আগস্ট যে বর্বর ঘটনা ঘটেছিল আরজি করে, সেই আরজি কর কাণ্ডের পর আমরা দেখেছি রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছিল। সেই তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষের গ্রেফতার করা হয়েছিল। সেই সন্দীপ ঘোষের জামিন, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষের। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2000 টাকা বন্ডে জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে জামিন মঞ্জুর হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে জামিন পেয়েছেন। যদিও জামিন পেলে এখনই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের। কি আপডেট রয়েছে আমি জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, কিছু সময় আগে শিয়ালদা আদালতে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনেরই জামিন মঞ্জুর করেছে আদালত এবং 2000 টাকা ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে। এবং সিবিআইয়ের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বিচারকের সামনে বলেন যে চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময় অর্থাৎ 90 দিন, আজকে সেই 90 দিন পূরণ হচ্ছে। তাই 90 দিনের মধ্যে তারা আজকে যেহেতু চার্জশিট দিতে পারছে না, সে কারণে আইন মোতাবেক আদালত ব্যবস্থা নিতে পারে। সুতরাং সিবিআইয়ের তরফ থেকে যেহেতু হেফাজতে চাওয়া হলো না, সিবিআই হেফাজতে না যাওয়ায় দুই অভিযুক্তেরই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত এবং কিছু সময় আগেই তাদের জামিন মঞ্জুর করেছে। কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু তার বিরুদ্ধে সিবিআই পৃথক একটি মামলা চলছে, অর্থাৎ আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় হেফাজতে থাকতে হবে সন্দীপ ঘোষকে। কিন্তু অভিজিৎ মণ্ডল তার জামিন মঞ্জুর হওয়ায় তার কিন্তু এবার জেল মুক্তি হতে চলেছে। অর্থাৎ অভিজিৎ মণ্ডল যিনি আরো একবার একটু স্পষ্ট করতে চাইবো, জেল মুক্তি হলো অভিজিৎ মণ্ডলের, সন্দীপ ঘোষের এখনই জেল মুক্তি নয়, তাই তো? দেখো, জেল মুক্তি এখনো অফিসিয়ালি বলা যাবে না। দুজনের জামিন মঞ্জুর করেছে আদালত, 2000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সেই শর্ত, জামিনের যে শর্তগুলি রয়েছে, অর্থাৎ যে শর্তগুলি রয়েছে যেমন 2000 টাকা ব্যক্তিগত বন্ড, তার পাশাপাশি লোকাল জামিন দেওয়ার ক্ষেত্রে আরো যে সমস্ত নিয়মগুলি বা নীতিগুলি আরোপ করতে চলেছে আদালত, সেই শর্ত পূরণ করার পর জেল মুক্তি হবে অভিজিৎ মণ্ডলের। কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে জেল মুক্তি হওয়ার কোনোভাবেই এখনই সম্ভব না, যেহেতু তার বিরুদ্ধে আরজি করেরই দুর্নীতির যে মামলাটি চলছে হাইকোর্টের নির্দেশে, সেই মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় সন্দীপ ঘোষকে জেলে থাকতে হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগ এনেছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তার পাশাপাশি তদন্তকারীদের যারা এই মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছে, এই সমস্ত একাধিক অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে বারংবার সামনে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু সেই অভিযোগগুলি আজকে করা হলো না। আজকে সিবিআই হেফাজতে চাইলো না দুই অভিযুক্তকে, এবং যেহেতু হেফাজতে চাইলো না এবং যেহেতু চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময় 90 দিন, সেই 90 দিন এখানে তো তাহলে প্রশ্ন, এক হচ্ছে কেন নিজেদের হেফাজতে চাইলো না সিবিআই, দুই হচ্ছে 90 দিনের মাথাতেও চার্জশিট দিতে পারলো না সিবিআই, সেটাই বা কেন? কি যুক্তি তাদের? দেখো, কোনো যুক্তি আজকে সিবিআই আইনজীবী আদালতের সামনে নিয়ে আসেননি। শুরুতেই তিনি বলেন যে আজকে এই মামলায় চার্জশিট জমা দেওয়া, অর্থাৎ তুমি জানো যে গ্রেফতার হওয়ার 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। সুতরাং সেই 90 দিন যেহেতু আজকে তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় এখনো পর্যন্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আরও একবার যাবো আমাদের সহকর্মী সুজয়ের কাছে। সুজয়ের কাছে আর কি খবর রয়েছে আমি জানবো সরাসরি। সুজয়, দেখো শুভজিৎ, প্রথম থেকেই অর্থাৎ গ্রেফতারির পর থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই একটা কথা বারবার বলে আসছিল যে এই দুজন ষড়যন্ত্র করে, একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্র করে তারা এই ঘটনার ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এমনকি এর আগেও আমরা দেখেছি যে আদালতে সিবিআই তাদের যে রিমান্ড কপি, সেখানে আদালতের কাছে অভিযোগ করছে যে থানার মধ্যেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়ে থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে দুজন যুক্ত। এমনকি সিবিআই আইনজীবীকে আমরা দেখেছি এর আগে আদালতে এটাও বলতে শোনা গিয়েছে যে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে এদের অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ তাদের যোগসাজশ রয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখবেন। এর আগে দুজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিবিআই একটা কথা বলেছিল যে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছে, যে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজের মধ্যে কিছু রহস্য থাকতে পারে। কিন্তু আজকে যখন দুজনের
গ্রেফতারির 90 দিনের মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ তুমি জানো যে নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়। সেই 90 দিনের মেয়াদ শেষ হওয়ার সময় যখন আমরা বিচারকের সামনে সিবিআই আইনজীবী উঠলেন, তিনি বললেন যে আজকে যে চার্জশিট জমা দেওয়ার, গ্রেফতারির পর চার্জশিট জমা দেওয়ার যে নির্ধারিত সময়, সেই সময় পূরণ হচ্ছে, আজকে তারা চার্জশিট জমা দিচ্ছে না। আইন মোতাবেক আদালত তার পদক্ষেপ করতে পারে বা আদালত সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ কোথাও আমরা দেখলাম না জেল হেফাজতে চাওয়ার কোনো আবেদন, পরক্ষণেই আমরা দেখলাম অভিযুক্তদের আইনজীবী অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদের যারা আইনজীবী ছিলেন তারা বললেন যে তারা এই পরিস্থিতিতে জামিন চাইছেন। এবং এই সামান্যই সওয়াল জবাবের পর বিচারক আমরা দেখলাম তিনি কিন্তু দুজনকেই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন। এবং এই জামিন পাওয়ার ফলে যেটা হলো, অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তার জেল মুক্তি সময়ের অপেক্ষা, কিন্তু সন্দীপ ঘোষ তার জেল মুক্তি এই মুহূর্তে কিছুটা হলেও অসম্ভব। তার কারণ তার প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, 90 দিন পরেও চার্জশিট জমা দিতে পারল না সিবিআই, জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। দেখো, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের ক্ষেত্রে চার্জশিট পেশের ক্ষেত্রে সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টে গত মঙ্গলবার যে শুনানি হয় সেখানেও জানানো হয় যে তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছেন না, দুজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করতে পারছেন না, কারণ অনুমতি মিলছে না। ফলে অনুমতি নিয়ে কিন্তু একটা টালবাহানা ছিল এবং সেই কারণেই সিনিয়র চিকিৎসকদের তরফে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল। আমি একটু তোমাকে দেখাচ্ছি, চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উৎপল বাবু, এই মুহূর্তে যেটা খবর, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেলেন তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায়, 90 দিন পরও সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না। তাই এটা অত্যন্ত দুঃখের। 90 দিনের মধ্যে এতগুলি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, মহামান্য সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ দেওয়া সত্ত্বেও সিবিআই যেভাবে সময়ের মধ্যে চার্জশিট দিতে পারল না, এবং তার ফলে হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে যে টালা থানার ওসি দুজনের যে জামিনের আদেশ আজকে শিয়ালদা মহামান্য কোর্ট থেকে দিয়েছে, এটা অত্যন্ত দুঃখের, আমাদের কাছে অত্যন্ত হতাশার, এবং আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এইভাবে আমরা এটাও শুনেছিলাম যে সরকার হচ্ছে যে তাদেরকে প্রয়োজনীয় যে নির্দেশটা সেটা দেয়নি এনওসি, সেই এনওসির কথাটাও মহামান্য সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছিল। তারপরেও কিন্তু এই 2-3 দিনের মধ্যে এই কাজটায় কোনো অগ্রগতি হলো না। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এবং রাজ্য প্রশাসন তাদের দিক থেকে যেটা করার ছিল, যে চার্জশিট জমা দেওয়ার জন্য যে এনওসিটা ইস্যু করার দরকার ছিল, সেটাতে অনর্থক টালবাহানা করে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে, বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চাইছে। এবং আমরা ক্ষুব্ধ। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকছে না। আমরা যেরকম হতাশ এবং ক্ষুব্ধ, বাড়ির লোকের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, তাদের মানসিক অবস্থাটা এখন কোন জায়গায় থাকতে পারে। তারপরে তিলোত্তমার খুন এবং হত্যাকাণ্ড, তার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে অপরাধ চক্রটা রয়েছে, যার কথাটা বারবার সামনে এসছে, অভিযোগগুলি এসছে, সেগুলির কোনো সুরাহা এখনো পর্যন্ত আমরা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছ থেকে পেলাম না। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। Because of investigation is still progress, আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। তদন্তকারী অফিসার নিজেই ছিলেন, তিনি কি বললেন? উনি বললেন কি আমাদের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, ইনভেস্টিগেশনটা আমাদের কমপ্লিট হয়নি, সো আমাদের কিছু বলার নেই। কন্ডিশন, বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। মামলায় যে এই মামলার প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে 60 দিনে চার্জশিট হয়েছিল, এখানে কিন্তু 90 দিনে চার্জশিট জমা দিতে পারলো না। তাহলে কি একটা বড়সড় প্রশ্ন উঠছে না সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে? এর আগে একাধিকবার বলেছে সঞ্জয় রয় কি হয়েছে, ওরা চার্জশিট দিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, ওরা চার্জশিটের মধ্যে আছে। মগর আমাদের ক্লায়েন্ট যেটা আছে অভিজিৎ মণ্ডল চিন্তা, যাকে বেল দেওয়া হয়েছে, ওর এগেনস্টে এখনও কিছু পাওয়া যায়নি, সেই জন্য 90 days হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি, বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। আপনি একটা কথা বললেন কোর্টে দাঁড়িয়ে যে সাফার্ড 90 days, সাফার্ড ওয়ার্ড আপনি ইউজ করেছেন। Yes, suffered 90 days ki without any proper investigation I have been in the custodies,
প্রপার এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে কিছু কি আসলো না সেটা কিছু বলেনি টিল টুডে। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে, চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে, সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হয়েছে। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে, মানে তার মানে ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এর আগেও তো জামিনের বিরোধিতা বারবার করা হয়েছে, আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন, দেখে নিচ্ছি আমরা এখান থেকে বের হবে না কোর্ট থেকে। সন্দীপ ঘোষ কি বেরোতে পারবেন? অন্য মামলায় এখনো রয়েছেন, তার বিরুদ্ধে সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। এখান থেকে পুরো নামটা তো বলে দিন। আমার নাম দেখলাম আইনজীবী বলছেন এবং এমডি সাজেদ। আচ্ছা, তো অভিজিৎ মণ্ডলের আইনজীবী সিবিআই এর আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমরা আরো একবার চলে যাব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, দেখো এই যে বিষয়টি আজকে দেখা গেল যে সন্দীপ ঘোষের জামিন এবং অভিজিৎ মণ্ডলের জামিন, এই দুটো বিষয়কে নিয়ে চিকিৎসক সংগঠনগুলো যারা ইতিমধ্যেই এই আইনি লড়াইয়ের মধ্যেও রয়েছেন তাদের কাছেও কিন্তু এই বার্তাটা সকালের মধ্যে স্পষ্ট হয়ে গেছিলো যে এইরকম একটা কিছু হতে পারে, এবং সেই মর্মেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সেই মর্মে একটা বিবৃতিও জারি হয়েছিল যে যদি এটা হয় তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক, এবং শেষ পর্যন্ত তারা যেমনটা প্রতিক্রিয়া তাদের আসছে চিকিৎসক সংগঠনগুলির তরফে, তারা মনে করছেন এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ হচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় সওয়াল জবাবের সময় বারবার সিবিআইয়ের আইনজীবী নথিযোগে বলেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী কী ধরনের অভিযোগ রয়েছে, আর যেখানে ডিপোজিশনে একেবারে ডকুমেন্ট সহ সেই সমস্ত জিনিস যেটা চিকিৎসক সংগঠনগুলো বলছেন কার্যত আর্থিক দুর্নীতি মামলা সিবিআইকে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। তারা না পারলেন তিলোত্তমা তদন্তের পর্যন্ত এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ সংক্রান্ত ওপার সংক্রান্ত যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সদুত্তর দিতে, এগুলো চিকিৎসক সংগঠনের বক্তব্য, এবং না আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে তারা সমর্থ হলেন। তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তর যেখানে ছাড়পত্র দিচ্ছে না, গড়িমসি করছে, সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবীর ভূমিকা কী ছিল, তারা কেন সুপ্রিম কোর্টে সেই বিষয়টি জোরালোভাবে তুলে ধরলেন না। তারা যেটা করেছেন গত মঙ্গলবার চিকিৎসক সংগঠনগুলোর বক্তব্য হচ্ছে যে তারা জাস্ট এটা মেনশন করেছেন যে আমরা চার্জশিট এখনও পর্যন্ত বারবার আবেদন করেও চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে না দুজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে, কিন্তু তারা কি একবার সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টি পরিষ্কার করেছেন যে এখনও অনুমতি যদি আমরা না পাই তাহলে সেই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। সৌরভ তোমায় আমি একটু থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসক সংগঠন নেতা উৎপল বাবু আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে যাব। উৎপল বাবু, যেরকমটা কিছুক্ষণ আগে বলছিলেন যে 90 দিন, স্বয়ং সিবিআই আইনজীবী তিনিও বলছেন সাফার্ড শব্দটা ব্যবহার করছেন, কিন্তু বৃহত্তর স্বার্থে কারা কারা সাফারার সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর পরের পদক্ষেপ কি হবে আপনাদের? ক্ষুব্ধ, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। বাড়ির লোকের মানসিক অবস্থা আপনারা অনুমান করতে পারছেন, যেখানে এতগুলি তথ্য প্রমাণ আছে, যেখানে আমাদের অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষ যে অপরাধ চক্রের কথা মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়েছেন, বারবার তারা সিবিআই কে আগের দিনের শুনানিতেও নির্দেশ দিয়েছিলেন যে যাতে তারা দ্রুত এই কাজটা করেন, এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রথম থেকেই আমাদের মনে প্রশ্ন অনেকগুলি ছিল, এবং সেগুলো নিয়ে আমাদের দীর্ঘ আন্দোলন এতদিন ধরে চলেছে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু রাজ্য সরকারকে এই বিষয়টি দেখার কথা বলেছিলেন আগের দিনের শুনানিতে, এবং এইটার বলার পরেও কিন্তু আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি জমা পড়লো না, এবং হচ্ছে যে 90 দিন হয়ে যাওয়ার জন্য তারা জামিন পেয়ে গেলেন। আমরা যারা অভয়ার পরিবারের লোকজন, আমরা এখন সবাই তো অভয়ার বৃহত্তর পরিবারের অংশ, আমরা অত্যন্ত আহত। আমরা পরিকল্পনা করছি যে এই মুহূর্তে আমরা যেহেতু প্রশাসনের কাছে কোনো সাহায্য পাচ্ছি না, তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা অবিলম্বে তৈরি করা দরকার, এবং একটা বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা অতি দ্রুত করে পড়া ছাড়া
আমাদের সামনে অন্য কোনো পথ নেই। উৎপল বাবু, আমরা আন্দোলন দেখেছি, গোটা রাজ্য জুড়ে আন্দোলন দেখেছি আমরা, কিভাবে নাগরিক সমাজ রাস্তায় নেমেছিলেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলাম, আমরা দেখেছিলাম। কিন্তু তারপরেও সিবিআই তদন্ত করুক সেই দাবিও উঠেছিল, তারপরও আমরা দেখলাম চার্জশিট জমা পড়লো না, এবং সেই কারণে যারা অভিযুক্ত, যাদেরকে গ্রেফতার করা হলো, তারা জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে সত্যি বিচার কি সম্ভব? তিলোত্তমা বিচার পাবেন? পেলেও বা কোন পথে? না, আমরা এখনো বিশ্বাস করি যে তিলোত্তমা অভয়া বিচার পাবেন, এবং এই বিচার হচ্ছে যে সাধারণ মানুষ যেরকম রাস্তায় 4 মাস ধরে নেমেছেন, তারা আবার রাস্তায় নামবেন, তারা প্রশাসনকে বাধ্য করবেন যাতে তারা তাদের যেটা কর্তব্য সেটাকে পালন করতে, তারা তদন্তকারী সংস্থা সিবিআইকেও বাধ্য করবেন যাতে তারা তদন্ত প্রক্রিয়াটাকে ঠিকভাবে সম্পন্ন করেন। এবং সেই আশাই আমরা রাখি। উৎপলবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেত্রী মোক্ষা। মোক্ষা, আপনাদের আমরা দেখেছি নাগরিক সমাজ যেভাবে নেমেছে রাস্তায়, এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানানোর জন্য নয়, তারা বিহিত চেয়েছেন, তিলোত্তমার জন্য বিচার চেয়েছেন। আজ এই খবরে কতটা আহত হলেন এবং এখনো আশার আলো কতটা জারি রয়েছে মোক্ষা? আমি তো এই সবে শুনলাম, ন্যাচারালি সবাই যেমন কাজে ফিরেছে, আমাকেও ফিরতে হয়েছে 4 মাস পরে, কিন্তু এটা এতটাও এক্সপেক্টেড ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে রাজ্য সরকার আবার কবে থেকে এত নন কোঅপারেট করছে, সেখানে বোঝাই যাচ্ছিল যে এটা অন্যদিকে যাচ্ছে। কিন্তু তাও একটা আশা আছে। কিন্তু এটা জানার পরে আমি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়েছি। আমি এখন শুটিং এর মাঝখানে এটা শুনে আকাশ থেকে পড়েছি, মনে হচ্ছে সত্যি আবার ছেড়ে আবার রাস্তায় নামি। তো সত্যি এটাকে একদম তীব্র ধিক্কার জানাচ্ছি। তো ওনারা সব এভিডেন্সের ওপরেই আমাদের পুরো ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমটা চলে, যেখানে এত সুন্দর করে সমস্ত শিক্ষিত মাথারা, এক্সপার্টসরা যেখানে এভিডেন্স ট্যাম্পার করেছে, এটা বিশ্বাস করেই যে এনারা যদি অ্যারেস্ট হয় কিভাবে এনাদেরকে দাদা দিদি মা বাবা কিভাবে বাঁচাবে, তো সেটা অলরেডি আমরা জানি। 90 দিন, 90 ডেজ, 90 দিন, নট এ ম্যাটার অফ জোক। এই ধরনের ঘটনা, এতটাই সংবেদনশীল ঘটনা, গোটা পৃথিবী যে ঘটনায় নড়ে উঠেছে, সেই 90 দিনে সিবিআই এর মতন এজেন্সি তারা চার্জশিট দিতে পারলো না, সেটা কি বলবেন? গাফিলতি, গড়িমসি, নাকি অন্য কিছু? দেখুন, যখনই এবার অনেকেই যখনই বলছে একটা অদ্ভুত ভাবে গট আপ সেট আপ এই সেসব, এবার ইচ্ছে করছিল না বিশ্বাস করতে। কারণ কি, সত্যি আমাদের ইন্ডিয়ান কি বলবো, সুপ্রিম কোর্টের প্রতি একদম আস্থা আছে, নালে তো আমরা দেশবাসী নই। কিন্তু এবার এটা দেখে কি মনে হচ্ছে না কি এটা পুরোটাই একটা সেটিং? এত কিছু দুর্নীতির মামলায় ধরা পড়লো, এত কিছু যে তার সেদিনকে মনে হয়েছিল সে রিজাইন করে দেবে, সে রিজাইন করে দিল, তাকে প্রাইস পোস্টিং করা হলো, তারপরেও তাকে টার্মিনেট করা হয়নি। এখান থেকে বোঝাই যাচ্ছে যে সত্যি কোনো না কোনো ভাবে, ইভেন আমরা দেখলাম বৃন্দা গ্রোভার কেসটা থেকে উইথড্র করেছেন, তো কোনো না কোনো মনে হচ্ছে এটা ডেফিনেটলি ইটস আ পার্ট অফ আ ভেরি লার্জার কনস্পিরেসি। এবার এটা বলতে গেলেই আমাদেরকে ইস্ট ওয়েস্ট সেই ইস্ট বানিয়ে দিচ্ছে। ঠিক ঠিক মোক্ষা, এই বিষয়গুলো যারা যারা রাস্তায় নেমেছেন, যারা পথে নেমেছিলেন, যারা প্রতিবাদ জানিয়েছেন, বিহিত চেয়েছেন, তারা প্রত্যেকে বলছেন, ইনক্লুডিং চিকিৎসক সংগঠনের যারা মুখপাত্র রয়েছে, তারা এইমাত্র আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে পরিস্থিতি যাই হোক, তিলোত্তমার জন্য বিচার তারা চেয়েই ছাড়বেন, পেয়েই ছাড়বেন, আন্দোলন জারি থাকবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমি যেভাবেই পারছি, আমি তো 4 মাস পরে আমার কর্মসংস্থান তো ওখানে না, বাংলায় না, বাইরে, তো আমি জয়েন করেছি। কিন্তু যেভাবেই হোক আমি ওনাদের পাশে প্রথম দিন থেকে জানার পরে আছি। আমি আমার সোশ্যাল মিডিয়া যেভাবে পারছি করছি। হয়তো আবার ফিরে যদি যেতে পারি, আবার রাস্তায় নামবো, এটা ভুলে কি আমার প্রফেশন কি। যখন আমি বাংলায় আসবো, আমার কাজটা অনলি তিলোত্তমার বিচারের জন্যই থাকবে। প্রথম দিনেও যেটা ছিল, আজকেও 4 মাস পরেও এটাই থাকবে, ভবিষ্যতেও এটা থাকবে, যতদিন না আমরা বিচার পাচ্ছি। আর কিভাবে কেসটা পোস্টপোন হয়ে 25 মার্চে চলে গেছে, এখন পুরো মনেই হচ্ছে মানুষ স্বাভাবিক খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে, আগের মাসে কি হচ্ছে সেটা ভুলে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মোক্ষা, আপনার রিয়াকশনের জন্য, আপনার প্রতিক্রিয়ার জন্য। আন্দোলন জারি থাকবে আপনাদের তরফ থেকে, আপনারা জানালেন। এবং এক্ষেত্রে আজ সন্দীপ ঘোষের এই জামিনের খবরের পর কতটা বিচলিত এবং কতটা চিন্তিত নাগরিক সমাজ, তাদের সময় বলবে। কিন্তু প্রত্যেকে তিলোত্তমার জন্য, বিচারের জন্য, বিহিতের জন্য তারা আবারও পথে নামতে প্রস্তুত। শুভজিৎ, আরও একজন চিকিৎসক সংগঠনের নেতা পূর্ণব্রত গুণ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে এই মুহূর্তে, আপনি নিশ্চয়ই শুনে ফেলেছেন ইতিমধ্যেই, যে তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় যে অন্যতম অভিযুক্ত এবং আরজি করের মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, তার বিরুদ্ধে 90 দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে পারল না, তাই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। এইটা আমাদের জন্য হতাশাজনক একটা খবর।
আমরা জানতাম যে সিবিআইকে সরকার অনুমতি দিচ্ছিল না বলে চার্জশিট দাখিল করা যাচ্ছিল না, কিন্তু আশ্চর্যজনক ভাবে আজকে যখন শুনানি হলো, শুনানিতে কিন্তু সিবিআই যিনি আইনজীবী তিনি এই সরকারের অনুমতি না দেওয়ার ব্যাপারটা উল্লেখই করেননি এবং বিচারপতি 90 দিনের মধ্যে যে জামিন দেওয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী জামিন দিয়েছেন। মানে দুজনের বিরুদ্ধেই সিবিআই এখনো অব্দি যে তথ্য প্রমাণ হাজির করেছে তাতে তো ষড়যন্ত্রে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের ইনভলভমেন্ট পরিষ্কার। সে অবস্থায় কিভাবে কোর্ট তাদেরকে জামিন মঞ্জুর করলে এটা আমাদের আশ্চর্য লাগছে, কিন্তু আমরা দোষীদের যে শক্তি সেটাকে ছিনিয়ে আনবো। আজকেই আমরা আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এমার্জেন্সি বৈঠক করবো, আমাদের অভয় মঞ্চের বৈঠক করবো এবং আমরা ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম চিকিৎসক পুণ্যবধূ গুণের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। 90 দিন পরেও সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন মঞ্জুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ। 90 দিন পরেও চার্জশিট দিতে ব্যর্থ হলো সিবিআই এবং 90 দিনে চার্জশিট দিতে ব্যর্থ হওয়ার এই কারণ দেখিয়ে 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনা খুব স্বাভাবিকভাবে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আজকের এই খবর, এই মুহূর্তের এই আপডেট অনেকের কাছে যথেষ্টই চিন্তার। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়ের সঙ্গে আরও একবার কথা বলবো। সুজয়, আজকে সন্দীপ ঘোষের এই জামিনের পরিপ্রেক্ষিতে এবং প্রেক্ষাপটেও আমি বলবো এই 90 দিন ধরে সিবিআই এর তরফ থেকে চার্জশিট জমা দেওয়া গেল না বলে সিবিআই এর আইনজীবী তিনি বলছেন যে আইনি পদক্ষেপ যা করার হোক। এই বিষয়টা নিয়েই নানা মহল নানা প্রশ্ন তুলছে। আমি একটু ডিটেইলে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, গত 14 এবং 15 সেপ্টেম্বর পরপর গ্রেফতার হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এবং তাদের গ্রেফতারির পর থেকে এই আদালতে, অর্থাৎ যে আদালত তাদেরকে জামিন দিল সেই আদালতে সিবিআই আইনজীবী বারংবার প্রশ্ন তুলেছেন এই দুজনের ভূমিকা নিয়ে। প্রথম প্রশ্ন যেটা তোলা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং সেই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ভূমিকাকে সামনে বারংবার নিয়ে এসছে সিবিআই এবং তারা বৃহত্তর ষড়যন্ত্রযুক্ত এ কথা তারা বলেছে সিবিআই। সিবিআইকে এটাও বলতে শোনা গিয়েছে, সিবিআই আইনজীবী আদালতে বিচারকের সামনে এটাও বলেছেন যে সঞ্জয় রায়ের সঙ্গে, অর্থাৎ মূল অভিযুক্ত, অর্থাৎ ঘটনার আগে থেকে সঞ্জয় রায়কে এই দুজন চিনত কিনা, যে কারণে ঘটনা বা এই ঘটনার পেছনে দুজনের ভূমিকা আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। এর আগের দিনের কথা যদি তোমার মনে থাকে, সিবিআই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে মোট 8টা সিসিটিভি ক্যামেরার 900 ঘন্টার ফুটেজ তারা বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্ত করার পর ফরেন্সিক থেকে রিপোর্ট আসার পর সেই 900 ঘন্টা তারা ফুটেজ খতিয়ে দেখছেন, এই 900 ঘন্টার মধ্যে কোনো রহস্য থাকতে পারে। অর্থাৎ এই যে দুজনের ভূমিকার কথা বারংবার সিবিআই সরব হয়েছিল, এই দুজনের ভূমিকা ওই 900 ঘন্টার মধ্যে লুকিয়ে থাকতে পারে সেটাও সিবিআই বলেছিল। কিন্তু যখন এবং সেইটা বলে 4 দিনের জেল হেফাজতের চাওয়া হয়েছিল এই দুজনকে, কিন্তু যখন আজকে তাদের 90 দিন শেষ হলো তখন আদালতে সিবিআই আইনজীবী কি বললেন? সিবিআই আইনজীবী খুব সামান্য সময়ের জন্য তিনি সরব হন, তিনি সওয়াল করতে শোনা যায়। আমরা একটু চেষ্টা করবো সন্দীপ ঘোষের আইনজীবী তার সঙ্গে কথা বলার। একটু আপনার মক্কেলে জামিন হলো আজকে কোন গ্রাউন্ডে? একটু এদিকটা বলবেন, একটু ওদিকটা কি? আরে আসছে 90 দিনের মধ্যে কোনো ইনভেস্টিগেশন নেই, কোনো এভিডেন্স নেই। ঠিক আছে, আপনার রিঅ্যাকশন জানতে চাইবো। আপনার মক্কেলে আজকে জামিন হলো সন্দীপ ঘোষ। কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিট ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের পেটটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাদেরকে বেল গ্রান্ট করেছেন। এতদিন ধরে যেটা বলা হলো যে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল,
সোশ্যাল মিডিয়ার অ্যালিগেশন যে যা পেয়েছে বলে গেছে। সিবিআই ওটা সিবিআই এর দেখুন একটু প্রসিকিউশন থেকে একটু বেড়ে ওনারা প্রসিকিউশন করছিলেন বলে করেছেন। 4 দিনে 900 ঘন্টার ফুটেজ ওনারাও বোধহয় দেখতে পারেন না। একবার 9000 বলেছেন, তারপর বললেন 900, কোনটা ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা। বুঝতে পারলে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার যে সমস্ত বক্তব্য সিবিআইয়ের তরফ থেকে আদালতের সামনে নিয়ে এসেছিল, কোনোটাই আজকে সিবিআই, আমি যেটা বলছিলাম যে খুব স্বল্প সময়ের জন্য সিবিআইয়ের আইনজীবী আজকে বলতে ওঠেন বিচারকের সামনে। তিনি বলেন যে আজকে গ্রেপ্তারির পরে জামিন দেওয়ার যে নির্দিষ্ট সময়, অর্থাৎ এক্ষেত্রে 90 দিন, শুনলাম কি বললেন সন্দীপ ঘোষ আইনজীবী সুজয়, হাসতে হাসতে ক্যামেরার সামনে খুব ক্যাজুয়াল মুডে কি বললেন সন্দীপ ঘোষের আইনজীবী আমরা শুনলাম, এবং সেই ক্ষেত্রে কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারেনি বলে সিবিআই এর দিকে ব্যর্থতা, সিবিআই এর ব্যর্থতা, এমন একটা বিষয়, এমন একটা তীর ইত্যাদি ছুড়ে দেওয়ার চেষ্টা করলেন। আমি এই মুহূর্তে কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক তমনাশ চৌধুরী। তমনাশবাবু, আপনাকে স্বাগত জানাই। আপনাদের দীর্ঘদিনের আন্দোলন, এবং আন্দোলন সেটা হচ্ছে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিতে পারলো না বলে সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। এই সময় দাঁড়িয়ে এই আন্দোলনের লেটেস্ট আপডেটটা আজ যেটা আমরা দর্শকদের জানাচ্ছি, কিভাবে দেখছেন, কি ভাবছেন ভবিষ্যতে, কতটা রে অফ হোপ জাগ্রত আছে? আজকের এই জামিন মঞ্জুর হওয়াতে খুব হতাশ। এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের যে ইনভেস্টিগেশন এজেন্সি, পুলিশ, সিবিআই, তাদের কার্যক্রম দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশের ন্যায় বিচার পাওয়াটা অত্যন্ত দুরূহ। আমরা সন্দেহ করছিলাম যে সিবিআই এবং কলকাতা পুলিশ এবং তাদের মধ্যে যে একটা যোগসাজশ আছে, আমাদের সিবিআই এর সাথে যে সেটিং এর কথা আমরা ভাবছিলাম, আমরা সন্দেহ করছিলাম। এই সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়াতে আজকে যে টেকনিক্যাল কারণে তাদের বেল হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করছে যে তাদের মধ্যে কোনো যোগসাজশ আছে। এই পুরো ব্যাপারটাতে আমরা শুধু হতাশ হয়েই থাকবো না, আমরা যারা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি। সারা পশ্চিম বাংলার এবং আমাদের দেশের বাইরেও অনেক মানুষ যারা এই আন্দোলনে নেমেছেন, যারা মনে করেছেন যে তাদের বাড়ির মেয়েকে খুন করা হয়েছে তার কর্মক্ষেত্রে, এই নৃশংসতম ঘটনার প্রতিবাদে আমরা যারা রাস্তায় ছিলাম, আমরা যারা আন্দোলনে আছি, আমরা আন্দোলনেই আসবো। আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে এবং আমরা আরো আন্দোলন করব। আমাদের মনে হচ্ছে আমরা হয়তো একটু আন্দোলনে একটু কম আছে বলে এরা সাহস পেয়ে যাচ্ছে এই ধরনের অন্যায় করার। আমরা কিন্তু এদের ছাড়বো না। আমরা মনে করি এরা এই আরজি কর মেডিকেল কলেজে 9ই আগস্টের যে ঘটনা, তার তথ্য প্রমাণ লোপাট, যেটা প্রথম দিকে সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলেছিল সুপ্রিম কোর্টে যে তথ্য প্রমাণ পাচ্ছি না, আমাদের তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমরা দেখেছি আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হল ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 14ই আগস্ট দল বেঁধে গিয়ে রাত্রিবেলা আরজি করে হামলা করা হয়েছে। আমরা দেখেছি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল একজনকে দেখিয়ে বলছেন উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আসলে তিনি একজন চিকিৎসক, তিনি থ্রেট কালচারের অভিজ্ঞ। আমরা দেখেছি কলকাতা পুলিশের তরফ থেকে একজন অফিসার বাবা মাকে টাকা দিতে গেছে। আমরা দেখেছি মৃতদেহকে তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি সেই পুড়িয়ে দেওয়ার টাকাটাও তার বাবার কাছ থেকে নেওয়া হয়নি। এই সমস্ত অন্যায় একটু একটু করে জমা হতে হতে আমরা আশা করেছিলাম, আমরা ভরসা রেখেছিলাম যে সিবিআই আমাদের দেশের এবং যার মনিটরিং এ সুপ্রিম কোর্ট আছে, তারা বের করবে এই দুর্নীতির খোলস, তারা ছাড়াবে। কিন্তু আমরা খুব দুর্ভাগ্যজনক ভাবে দেখছি টেকনিক্যাল গ্রাউন্ডে এরকম লোকেরা ছাড়া পেয়ে যাচ্ছে, সন্দীপ ঘোষের মতো লোকেরা ছাড়া পেয়ে যাচ্ছে, অভিজিৎ মন্ডলের মতো ছাড়া পেয়ে যাচ্ছে, যারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। এর বাইরে সিবিআই তার প্রথম চার্জশিটে বলেছিল সেখানে বৃহত্তর কনস্পিরেসি আছে, আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, এবং সেই ললিপপ দেখিয়ে গেছে দীর্ঘদিন ধরে তার বাবা মার কাছে, আমাদের কাছে। তারা বারবার বলেছে যে না আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটে শব্দ, কিন্তু আমরা দেখছি সাপ্লিমেন্টারি চার্জশিট তো দেওয়ার দূরের কথা, যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের নামেও কোনো চার্জশিট জমা না দেওয়াতে টেকনিক্যাল গ্রাউন্ডে তাদের জামিন হয়ে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা আন্দোলনের পথেই ছিলাম, আমরা আন্দোলনের পথেই থাকবো, এবং আমরা মনে করি রাজ্যের মানুষ আবার একবার গর্জে উঠবেন এই অন্যায়ের বিরুদ্ধে। তাদের কাছে আমাদের আবেদন, আমাদের মনের মধ্যে যে প্রতিরোধের আগুন জ্বলছে ঝিকিঝিকি করে, আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে, একসাথে নামতে হবে, এবং আমরা রাস্তা ছাড়লে এই দুষ্কৃতীরা সেই রাস্তার দখল নেবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি।
তাই আমরা আন্দোলনে ছিলাম। অনেক ধন্যবাদ তমনাশ বাবু আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। চিকিৎসক তমনাশ চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম এবং আজকে সন্দীপ ঘোষের জামিনের খবরে তারা হতাশাগ্রস্ত, তারা বলছেন তারা হতাশ এবং পাশাপাশি এটাও বলছেন যে দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন এবং সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিল, যে আন্দোলনের যে তীব্রতা ছিল, কোনো অংশে তিনি মনে করেন তমনাশবাবু সেই আন্দোলনের তীব্রতা কোনো অংশে ক্ষীণ হয়ে এসেছিল বলে বোধ হয়। কেউ বা কারা, তিনি দুষ্কৃতী অভিহিত করলেন, কেউ বা কারা সাহস পেয়ে গেছে যে কারণে এই পরিণাম বলে তিনি মনে করছেন, তাই তারা তাদের আন্দোলন জারি রাখবেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে, তিনি কি বলছেন আজকে এই খবরে তার প্রতিক্রিয়া কি শোনাই আপনাদের। আমাদের কাছে খুবই দুঃখজনক সংবাদ একটা। আমরা এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম, আমাদেরও ধারণা ছিল হয়তো হতে পারে, কারণ চার্জশিট দেওয়ার সময় সিবিআই লিখে দিয়েছিল 90 দিনের মধ্যে আমরা এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসির বিরুদ্ধে আমরা যা করার করবো। তখন তো ঠিক মতো হয়নি, এটা তো প্রমাণই পাওয়া গেল। আমরা আদালতে যাবো, উচ্চতর আদালতে যেতে হবে, আদালতই একমাত্র রাস্তা আছে আমাদের, আর কিছু রাস্তা নেই খোলা। আমি আরও একবার যাবো আমার সহকর্মী সুজয়ের কাছে। সুজয় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুজয়, তাহলে এই মুহূর্তে যা পরিস্থিতি এখনো পর্যন্ত, যার সঙ্গে আমরা কথা বলছি, তিলোত্তমার জন্য যারা বিচার চেয়েছেন আন্তরিকভাবে ভেতর থেকে, হৃদয় থেকে, তারা বলছেন আজকের এই খবর শোনার পর তারা হতাশ, কিন্তু আশার আলো তারা দেখছেন, আইনের পথে সুবিচার আসবে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কোন পথে আসবে? দেখো, মূল ঘটনা হচ্ছে খুন এবং ধর্ষণের। সেই ঘটনায় সঞ্জয় রায় তার বিচার ইতিমধ্যেই চলছে এবং এখনো পর্যন্ত আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 জন সাক্ষীর ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে এবং যে অভিযোগটা উঠছিল দ্বিতীয় একটা অংশ, যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কে বা কারা যুক্ত। প্রথম থেকে সিবিআই যে এই দুই অভিযুক্তকে অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারি করেছিল দুটো গ্রাউন্ডে। এক হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, দুই হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। গ্রেফতারির পর থেকে বারংবার তারা সরব হয়েছে এটা নিয়ে, কিন্তু আজকে যখন 90 দিন পূরণ হলো তখন সিবিআই আইনজীবী বলতে উঠলেন যে গ্রেফতারির 90 দিন হয়ে যাচ্ছে, তারা চার্জশিট দিচ্ছে না, আদালত আইন মেনে তার সিদ্ধান্ত নিতে পারে। তার পরবর্তীতে আমরা দেখলাম তদন্তকারী অফিসার সিবিআইয়ের তিনি বলতে উঠলেন, তিনি বিচারককে বললেন যে তাদের তদন্ত চলছে কিন্তু চার্জশিট দিচ্ছে না। কিন্তু যেটা আজকে শোনা গেল না, এতদিন যেটা শোনা গিয়েছিল যে তারা নতুন করে জেল হেফাজতে চাইলেন না এই অভিযুক্তকে। এমনকি এতদিন পর্যন্ত সিবিআই বারংবার যে অভিযোগটা করছিল তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, সেই বিষয়ে তারা একটাও কথা তুললেন না, যেহেতু তারা আজকে চার্জশিট জমা দিচ্ছেন না। এবং সেই কারণেই যেহেতু তদন্তকারী সংস্থা তারাই নিজেদের হেফাজতে চাইছে না, তখন অভিযুক্তদের আইনজীবীরা বলেন যে যেহেতু 90 দিন পেরিয়ে গেছে, এটা আইনি। এক্ষেত্রে আরো একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো তোমার কথার সঙ্গে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ভয়ঙ্কর। তিলোত্তমার বাবা তিনি বলছেন যে আজকের এই ঘোষণা এখনো পর্যন্ত যেটা নিয়ে আমরা কথা বলছি, সন্দীপ ঘোষের জামিন, সেটা তদন্তের ব্যর্থতার একটা পরিচয়। তদন্ত যে কতটা ব্যর্থভাবে হয়েছে বা হয়নি সেইটার একটা আউটকাম এটা, তিনি সেটা মনে করেন। তার এই ভয়ঙ্কর দাবি এবং সেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে তুলে আসে, কি বলবে? দেখো, স্বাভাবিক তিলোত্তমার পরিবার, তাদের এটা বলাটা একেবারেই স্বাভাবিক, তাদের তরফ থেকে হতাশা আসাটা স্বাভাবিক। যারা আন্দোলনকারী, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার, গোটা বাংলা নাগরিক সমাজ, তাদের হতাশা আসাটা স্বাভাবিক। কিন্তু এজেন্সির কি বক্তব্য, তদন্তকারী সংস্থার কি বক্তব্য, সিবিআইয়ের বক্তব্য, তারা মূল মামলা তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে আসছেন এবং দ্রুত বিচারের পথে সেই মামলা এগিয়ে চলেছে। অর্থাৎ এখনও পর্যন্ত যেটা বললাম, 50 জনের ইতিমধ্যেই সাক্ষ্য গ্রহণ হয়ে গিয়েছে আদালতে, 50-এরও বেশি। এবং শেষ যেটা খবর, আদালতে কিন্তু এর পরবর্তী ধাপে, অর্থাৎ সেটা ক্রস যেটাকে বলা হয়, সেই পথেও এগোচ্ছিল এই মামলার বিচার প্রক্রিয়া। এবং তদন্তকারী সংস্থার বক্তব্য যে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তার হয়তো সাজা ঘোষণাও সম্পন্ন হয়ে যাবে। কিন্তু গোটা নাগরিক সমাজ সরব হয়েছিলেন কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারংবার আঙুল উঠেছে, বারংবার অভিযোগ উঠেছে। এই একই সঙ্গে আমরা দেখেছিলাম অভিজিৎ মণ্ডলকে 8 বার তদন্তকারী সংস্থা সিবিআই সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এই গ্রাউন্ডেই যে সন্দীপ ঘোষের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তথ্য প্রমাণ লোপাটের, যেই কারণে তাদেরকে গ্রেফতার করা হয়, সিবিআই গ্রেফতার করে। কিন্তু 90 দিনের মাথায় সমস্ত অভিযোগ এতদিন পর্যন্ত যেটা বারংবার সিবিআই সরব হয়েছিল, সেই সম্পর্কে একটা শব্দও আদালতে বা এজলাসে বিচারকের সামনে একটা শব্দও আজকে খরচ করেননি সিবিআই আইনজীবী।
এর আগে তিনি প্রায় সিবিআই আইনজীবীকে আমরা দেখেছি, প্রত্যেকদিন আমি এই আদালতে এই মামলার যখন শুনানি চলেছে উপস্থিত থেকেছি, সেখানে আমরা দেখেছি যে সিবিআই আইনজীবী কমপক্ষে আধ ঘন্টা এই অভিযুক্তদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা নিয়ে সরব হয়েছে এবং ডিফেন্সের তরফ থেকে অর্থাৎ অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে যে সমস্ত প্রশ্ন এজেন্সির বিরুদ্ধে সামনে রাখা হয়েছিল প্রত্যেকটা নিয়ে সুজন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন বিষয়টা, কি বলছেন সুজন চক্রবর্তী, কি বলছেন কুণাল ঘোষ, আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। তদন্ত নির্দিষ্ট সময়সীমায় হয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করবে, না হলে অভিযুক্তকে নির্দোষ সাব্যস্ত করবে, মানে তদন্তে। তারপর বাকিটা তো কোর্টের ব্যাপার। তদন্তকারীরা কি তদন্ত করতে ভুলে গেছেন? অযোগ্য, অপদার্থ, একের পর এক সমস্ত জামিন হয়ে যাচ্ছে। কি কারণে? এটা কি শুধুই কেবলমাত্র আইনি প্রক্রিয়া অথবা তদন্তের প্রক্রিয়া, নাকি রাজনীতির প্রক্রিয়াটা বড় বেশি ঢুকে গেছে? সেই কারণে যোগ্য তদন্তকারী অযোগ্য হয়ে যাচ্ছে, কার্যকরী তদন্তকারী তারা অপদার্থে পরিণত হচ্ছেন। কোনটা?